একটু দেখি সেটা হচ্ছে খুব বড় একটা টপিক, বেশ কয়েকটা টপিক আছে, একটা টপিক না অ্যাকচুয়ালি বেশ বড় কয়েকটা টপিক। সেটা হচ্ছে জটিল অনুবীক্ষণ যন্ত্র, নব দূরবীক্ষণ যন্ত্র, ঠিক আছে, সরল অনুবীক্ষণ যন্ত্র, জটিল অনুবীক্ষণ যন্ত্র, এরকম বেশ কিছু জিনিসপত্র আছে, এগুলাকে আমরা বলি হচ্ছে আলোক যন্ত্র। ঠিক আছে, তো ওই আলোক যন্ত্র পার্টটা হচ্ছে আমরা শুরু করি। তো ফার্স্টে আমরা কি দেখবো? ফার্স্টে আমরা দেখবো হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্র। তো সরল অনুবীক্ষণ যন্ত্র মানে আসলে তেমন কিছুই না। সরল অনুবীক্ষণ যন্ত্র মানে হচ্ছে শুধুমাত্র একটি উত্তল লেন্স। সরল অনুবীক্ষণ যন্ত্র মানে কি? সরল অনুবীক্ষণ যন্ত্র মানে হচ্ছে শুধুমাত্র একটা উত্তল লেন্স, বা এটাকে আতশ কাচ বলা হয়, বা বিভিন্ন ডিটেকটিভ মুভিতে শার্লক হোমস বা ব্যোমকেশ এই টাইপসের সিনেমায় দেখা যায় যে ডিটেকটিভরা একটা ছোট একটা আতশ কাচ নিয়ে ঘুরছে, জাস্ট একদম মিনিমাম ম্যাগনিফাইং অবজেক্ট। ঠিক আছে, খুব অল্পের উপরে ম্যাগনিফাই করে দিবে আমাদেরকে, ওরকম একটা ডিভাইস আমরা নিয়ে কাজ করছি। তো এইটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্র। ঠিক আছে, সরল অনুবীক্ষণ যন্ত্র। আচ্ছা, তো ধরে নিলাম এই হচ্ছে সেই উত্তল লেন্সটা। এই উত্তল লেন্সের ফোকাসটা কত? ধরে নিলাম এই উত্তল লেন্সের ফোকাসটা হবে হচ্ছে এফ। এই উত্তল লেন্সের ফোকাসটা কি? এই উত্তল লেন্সের ফোকাসটা হচ্ছে এফ। তো এই উত্তল লেন্স থেকে এই উত্তল লেন্সের ফোকাসটা কত ধরে নিলাম? এই হচ্ছে এই উত্তল লেন্সের ফোকাস। তো খুব স্বাভাবিক ব্যাপার, উত্তল লেন্সের বেশ কাছে তোমরা নিশ্চয়ই দেখেছো যে একটা সরল অনুবীক্ষণ যন্ত্র বা ম্যাগনিফাইং গ্লাস, আতশ কাচ তো তোমরা ব্যবহার করছো বোধহয়, তাই না? বা আতশ কাচ টুকটাক তো দেখা হয়েছে, বা আগুন জ্বালানোর কাজে এইটা কখনো তোমরা করছো কিনা যে অনেকক্ষণ ধরে যদি একটা আতশ কাচকে শুকনা খড় বা একদম খড়খড়ে কাপড় বা কাগজের উপরে যদি ওইটাকে ম্যাগনিফাই করা হয়, তাহলে সেটা কিন্তু আগুন ধরে যায়। এটা ছোটবেলায় বেশ একটা ফেভারিট টাইম পাসের মতো ছিল। এই কাজটা তোমরা কেউ করেছো কিনা? তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এই যে সরল অনুবীক্ষণ যন্ত্রে আমি একটা বস্তুকে রাখছি, এই বস্তুটাকে আমরা কি করব? এই বস্তুটাকে অবশ্যই যদি আমরা ম্যাগনিফাই করতে চাই, যদি আমরা অনেকটুকু বিবর্ধিত করতে চাই, তাহলে আমরা অবশ্যই তাকে প্রধান ফোকাসের ভিতরে রাখবো। লক্ষ্যবস্তুটাকে আমরা প্রধান ফোকাসের ভিতরে রাখবো, এবং তোমাদের রশ্মিচিত্র, আলোর রশ্মিচিত্র, এটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে যে কোন পজিশনে বস্তু রাখলে বিম্ব কোথায় গঠিত হবে, এরকম নানাবিধ কথাবার্তা আমাদের ছিল। তো ওই জায়গা দিয়েও তোমরা জানো যে যদি আমরা কোনো একটি বস্তুকে উত্তল লেন্সের প্রধান ফোকাসের ভিতরে রাখি, তাহলে সে কি করবে? সে একটা ম্যাগনিফাইড একটা বিম্ব তৈরি করবে। তো ঘটনাটা কিরকম ঘটে? ঘটনাটা ঘটে হচ্ছে এরকম যে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোকরশ্মি এসে পড়ে। তো প্রধান অক্ষের সমান্তরালে যে আলোকরশ্মিটা এসে পড়ে সেটা হচ্ছে সরাসরি প্রধান ফোকাস দিয়ে চলে যায়, অর্থাৎ এই বরাবর হচ্ছে আলোকরশ্মিটা চলে গেল, এই দিক বরাবর আলোকরশ্মিটা চলে গেছে। আর আরেকটা আলোকরশ্মি কি করবে? আরেকটা আলোকরশ্মি হচ্ছে সে হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে চলে যাবে। আলোক কেন্দ্র দিয়ে চলে গেলে সে সরাসরি ওই বরাবরই চলে যাবে। তো দেখেই বোঝা যাচ্ছে যে এই দুইটা আলোক রশ্মি আসলে কি করছে? এই দুইটা আলোক রশ্মি আসলে ডাইভার্জ করে চলে যাচ্ছে, দুইটা দুই দিকে চলে যাচ্ছে। তো এরা আসলে মিলিত হবে না। তো এই দুইটা আলোক রশ্মিকে আমাদের কি করা লাগে? এই দুইটা আলোক রশ্মিকে, এটা কেউ টান দিও না, দেখে নাও, এই দুইটা আলোক রশ্মিকে আমরা হচ্ছে একটু পিছন দিকে টেনে নিয়ে যাই। এই সকল কাহিনীর সাথে আপনারা পরিচিত। দুটো আলোক রশ্মিকে আমরা কি করব? দুটো আলোক রশ্মিকে আমরা হচ্ছে পিছন দিয়ে টেনে নিয়ে চলে গেছি, পিছন দিকে টেনে নিয়ে চলে গেছি আমরা দুটো আলোক রশ্মিকে। তাহলে দুটো আলোক রশ্মিকে যদি আমরা পিছন দিকে টেনে নিয়ে চলে যাই, যেহেতু টেনে নিয়ে গেছি, তার মানে হচ্ছে অবশ্যই অবাস্তব। তাইলে এখানে ডটেড লাইন দিলাম ডটেড লাইন। পিছন দিকে টেনে নিয়ে চলে গেছি, পিছন দিকে টেনে নিয়ে চলে গেলে অবশ্যই এখানে আমরা কি করছি? ডটেড লাইন দিচ্ছি। তাহলে এমত অবস্থায় ওই জায়গায় কি হচ্ছে? ওই জায়গায় হচ্ছে তারা একটা বিম্ব গঠন করবে। সেই বিম্বটা অবশ্যই কিরকম বিম্ব? বিবর্ধিত বিম্ব হবে। এবং এই বিবর্ধিত বিম্বটা এখানে কিরকম ভাবে গঠিত হচ্ছে? এই বিবর্ধিত বিম্বটা এখানে গঠিত হচ্ছে, এটি একটি অবাস্তব বিম্ব। ঠিক আছে, বিবর্ধিত কিন্তু কি? বিবর্ধিত কিন্তু হচ্ছে অবাস্তব বিম্ব। তাহলে এই হচ্ছে এই জায়গা দিয়ে আমরা এই জায়গা দিয়ে একটা অবাস্তব এবং একটা বিবর্ধিত বিম্ব পেয়ে গেলাম। ঠিক আছে, সবাই নিশ্চয়ই বুঝতে পারছি। তাহলে এই হচ্ছে আমাদের বিবর্ধিত বা অবাস্তব বিম্ব। এইখানে কি হইলো? এখানে হচ্ছে অবাস্তব, এবং একই পাশে গঠিত হয়েছে অবাস্তব এবং কি? অবাস্তব এবং হচ্ছে
বিবর্ধিত বিম্ব, অবাস্তব এবং বিবর্ধিত বিম্ব, এটা হচ্ছে আমরা পাইছি। খুব ভালো কথা। আচ্ছা, তো আপনি চাইলে এখানে ধরে নিতে পারেন আপনি বস্তুর উচ্চতা বা বস্তুর দূরত্ব, সবগুলো উচ্চতা বা সবগুলো দূরত্ব আপনি চাইলে ধরে নিতে পারেন। এইটা আলোক কেন্দ্র, আলোক কেন্দ্রকে আমরা দিলাম, ধরো হচ্ছে আলোক কেন্দ্রকে আমরা দিলাম হচ্ছে ও বিন্দু। তাহলে বস্তুর যেটা অবস্থান, বস্তুর অবস্থানকে, এই বিন্দুটাকে আমরা কি বলবো, এই বিন্দুটাকে আমরা বললাম সাপোজ এইটা হচ্ছে কিউ বিন্দু। তাহলে এই পাশে একটা বিম্ব গঠিত হয়েছে, অবাস্তব বিম্ব, তাইলে এইটাকে আমরা বললাম হচ্ছে কিউ প্রাইম। তাইলে বিম্বের দৈর্ঘ্যটা কত, বিম্বের দৈর্ঘ্যটা হচ্ছে পি প্রাইম কিউ প্রাইম, এবং বস্তুর যেই উচ্চতাটা আছে বা বস্তুর যে দৈর্ঘ্যটা আছে সেটাকে আমরা কি বললাম, সেটাকে আমরা বললাম হচ্ছে পি কিউ। তাহলে এই পাশে জাস্ট একটু অল্প করে হচ্ছে ডেটাগুলা বা কথাগুলা যদি লিখে দেই, যে বস্তুর দৈর্ঘ্য কত, বস্তুর দৈর্ঘ্যকে আমরা বললাম, বস্তুর দৈর্ঘ্য হচ্ছে পি কিউ, এবং বিম্বের দৈর্ঘ্য কত, বিম্বের দৈর্ঘ্যকে আমরা বললাম হচ্ছে পি প্রাইম কিউ প্রাইম। আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব কত, আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব, আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্বকে আমরা বলতে পারি, বস্তুর দূরত্ব হচ্ছে ও কিউ। তাহলে ও কিউ সমান কি, ও কিউ সমান আমি বললাম এটা হচ্ছে প্লাস ইউ। এখানে আমি একটু চিহ্ন প্রথাটা ব্যবহার করছি। কেন চিহ্ন প্রথা ব্যবহার করছি, কারণ আমরা জানি যে যা কিছু বাস্তব, চিহ্ন প্রথার ক্ষেত্রে যা কিছু বাস্তব সেটা হবে হচ্ছে ধনাত্মক, এবং যা কিছু অবাস্তব সেটা কি হবে, যা কিছু অবাস্তব সেটা হবে হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে, আচ্ছা, খুব ভালো কথা। আর যেহেতু অবাস্তব বিম্ব, অবাস্তব বিম্বের দূরত্ব, অবাস্তব বিম্বের দূরত্ব আমি সংক্ষেপে লিখেছি, অবাস্তব বিম্বের দূরত্ব সেটাকে তুমি লিখতে পারো হচ্ছে ও অফ কিউ প্রাইম। এই ও অফ কিউ প্রাইম সমান কি হবে, ও অফ কিউ প্রাইম সমান হবে হচ্ছে মাইনাস ভি। এটা বুঝতেও নিশ্চয়ই আমাদের কোনো অসুবিধা নাই। তাহলে এইটুকু যদি হয়ে যায়, আমি কি একটু পরের পেজে চলে যেতে চাচ্ছি, জাস্ট ছোট্ট একটা প্রমাণ আছে, ছোট একটা প্রমাণ, সেটা কি জি স্যার, চাইতেছে? হ্যাঁ, তাইলে ওই পৃষ্ঠাতেই চলে যাই। ঠিক আছে, আর এই পেজটা সেভ করে রাখছি, পরে চাইলে আমরা নিয়ে নিতে পারবো। তাহলে পরের পেজে চলে যাচ্ছি আমি। পরের পেজে আমি চলে যাচ্ছি, কি দিয়ে শুরু করব, জাতীয় সূত্র দিয়ে শুরু করতে পারি। আচ্ছা, বিবর্ধন, বিবর্ধনের সূত্র দিয়ে আগে শুরু করি। বিবর্ধন সমান আমরা কি জানি, বিবর্ধন সমান আমরা জানি হচ্ছে মডুলাস অফ ভি বাই ইউ। তো এখানে ভিটা তো যেহেতু অবাস্তব, ভিটা যেহেতু অবাস্তব, তাই এই জায়গা দিয়ে আমরা লিখবো হচ্ছে বিবর্ধন এম ইকুয়ালস টু কি হবে, বিবর্ধন এম ইকুয়ালস টু হচ্ছে মাইনাস অফ ভি ডিভাইডেড বাই ইউ। কেন মাইনাস লেখা হয়েছে অবশ্যই তুমি বুঝতে পারছো, কারণ এখানে বিম্বটা হচ্ছে অবাস্তব, অবাস্তব বিম্বের দূরত্ব, ভিটা হচ্ছে মাইনাস। আচ্ছা, চলে যায় হচ্ছে পরের পেজে। তাহলে এবার আসি জাতীয় সূত্রটা বসাই। আমাদের জাতীয় সূত্র লেন্সের জন্য বা দর্পণের জন্য 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 বাই এফ। আচ্ছা, তাহলে এই জায়গায় কি করবো, এই জায়গায় উভয় পাশকে তুমি একটা ছোট্ট একটা কাজ করো, ভি দিয়ে গুণ করে দাও। উভয় পাশকে কি করলে তুমি, উভয় পাশকে তুমি হচ্ছে ভি দিয়ে গুণ করে দিলে। উভয় পাশকে যদি ভি দিয়ে গুণ করে দাও, তাহলে এই জায়গায় দেখো কি পাচ্ছ, 1 ভি, ভি হচ্ছে 1 হয়ে যাবে, প্লাস এই জায়গায় হবে হচ্ছে ভি ডিভাইডেড বাই ইউ, ওই জায়গায় কি হবে, ওই জায়গায় হবে হচ্ছে ভি ডিভাইডেড বাই এফ। বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা নাই। এবার একটু সাইড চেঞ্জ করি। তাইলে সাইড চেঞ্জ করলে কি পাবো, সাইড চেঞ্জ করলে পাবো 1 মাইনাস ভি ডিভাইডেড বাই এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। ঠিক আছে, 1 মাইনাস ভি ডিভাইডেড বাই এফ, এবং ওই পাশে চলে গেলে কি হবে, ওই পাশে চলে গেলে হবে হচ্ছে মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। আচ্ছা, এখন যেহেতু লেন্সটা কি, যেহেতু লেন্সটা হচ্ছে উত্তল, তাইলে উত্তল লেন্সের দূরত্ব মানে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব হবে হচ্ছে পজিটিভ, এটা আমরা জানি, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব হবে পজিটিভ। কিন্তু এই যে, তাহলে এই যে এপাশে আসো, বিবর্ধন সমান কি লিখেছি, বিবর্ধন সমান লিখেছি হচ্ছে মাইনাস ভি বাই ইউ। এই পাশটায় খেয়াল করো, ডান পাশে, ডান পাশের যে এই যে রাশিমালাটা আছে মাইনাস ভি বাই ইউ, এই মাইনাস ভি বাই ইউ দ্বারা আমরা কি বুঝাই, মাইনাস ভি বাই ইউ দ্বারা দেখো আমরা কিন্তু বুঝিয়েছি, এটা দ্বারা আমরা বুঝিয়েছি হচ্ছে বিবর্ধন। তাহলে ফোকাস দূরত্বটা পজিটিভ,
মাইনাস ভি বাই ইউ সমান কি লেখা যাবে, মাইনাস ভি বাই ইউ সমান লেখা যাবে, এইটা হচ্ছে আসলে বোঝাচ্ছে আমাকে বিবর্ধন। আচ্ছা, তো এখানে একটা ছোট্ট কথা শুনি সবাই, এখানে একটা ছোট্ট কথা শুনি, সেটা হচ্ছে সবাই একটু কথা শুনেন, সেটা হচ্ছে আমরা কি ব্যবহার করছি, আমরা ব্যবহার করছি সরল অনুবীক্ষণ যন্ত্র। তো সরল অনুবীক্ষণ যন্ত্র হোক অথবা সরি সরল অনুবীক্ষণ যন্ত্র হোক অথবা জটিল অনুবীক্ষণ যন্ত্র হোক, জটিল অনুবীক্ষণ যন্ত্র বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, জটিল বা যৌগিক যেটাই বলুক না কেন, যে কোনো ম্যাগনিফাইং ডিভাইস, ম্যাগনিফাইং মানে কি, ম্যাগনিফাইং মানে হচ্ছে বড় করে দেখা, ম্যাগনিফাই করছি, বড় করে দেখছি। তো যে কোনো ম্যাগনিফাইং ডিভাইসের বৈশিষ্ট্যটাই হচ্ছে সে সব সময় কি চেষ্টা করবে, সে সব সময় চেষ্টা করবে বিম্বটা গঠন করতে হবে চোখের নিকট বিন্দুতে। বিম্বটা কোথায় গঠন করতে হবে, বিম্বটা গঠন করতে হবে হচ্ছে চোখের নিকট বিন্দুতে। কেন, কারণ যাতে আমরা যে কোনো বস্তুকে, একটা অ্যামিবাকে দেখতে চাইছো বা মনে করো একটা কুনো ব্যাঙ কেটেছো বা একটা তেলাপোকা কেটেছো, সেইটার নাড়িভুড়ি দেখতে চাইছো, তো যে কোনো কিছুকে তোমার কোথায় দেখতে ইচ্ছা করবে, যে কোনো কিছুকে তোমার দেখতে ইচ্ছা করবে একদম চোখের নিকট বিন্দুতে। তো স্বাভাবিক চোখের নিকট বিন্দু কত, স্বাভাবিক চোখের নিকট বিন্দু তোমরা জানো যে স্বাভাবিক চোখের নিকট বিন্দু, স্বাভাবিক চোখের নিকট বিন্দুকে আমরা লিখবো হচ্ছে ডি দিয়ে, স্বাভাবিক চোখের নিকট বিন্দুকে আমরা লিখবো হচ্ছে ডি দিয়ে। ডি এর ভ্যালুটা কত, ডি এর ভ্যালুটা হচ্ছে প্লাস 0.25 মিটার, এটা নিয়ে অবশ্যই আমাদের কোনো ডাউট নাই, ডি এর ভ্যালু হচ্ছে প্লাস 0.25 মিটার। তো এই যে বিম্বটা গঠিত হচ্ছে, এই বিম্বটা কি বাস্তব বিম্ব না অবাস্তব বিম্ব, এই বিম্বটা অবশ্যই অবাস্তব বিম্ব, কারণ একই পাশে গঠিত হচ্ছে, বিম্বটা একই পাশে গঠিত হচ্ছে, তার মানে বিম্বটা কি হবে, সরি তার মানে বিম্বটা কি হবে, বিম্বটা হবে হচ্ছে অবাস্তব বিম্ব। তাহলে এই যে অবাস্তব বিম্বের অবস্থান, অবাস্তব বিম্বের অবস্থান, তাহলে এই অবাস্তব বিম্বের অবস্থানটা কি হবে, অবাস্তব বিম্বের অবস্থান ভি ইজ ইকুয়ালস টু হবে মাইনাস ডি। কেন ভি ইকুয়ালস টু মাইনাস ডি, ডি কেন হবে সেটা বলছি, কারণ আমরা যখনই কোনো ম্যাগনিফাইং গ্লাস, ম্যাগনিফাইং অবজেক্ট, সরল অনুবীক্ষণ যন্ত্র, জটিল অনুবীক্ষণ যন্ত্র, ইলেকট্রিক মাইক্রোস্কোপ যাই ব্যবহার করেন না কেন, ভার্সিটিতে উঠলে ল্যাবে গেলে যদি কেমিস্ট্রি ল্যাব করেন বা ফিজিক্সের ল্যাবে ইলেকট্রিক মাইক্রোস্কোপ লাগবে কিনা আমার ঠিক স্মরণ নাই, তো ছোটখাটো ম্যাগনিফাইং যে কোনো জিনিস দেখার জন্য ইলেকট্রিক মাইক্রোস্কোপ ব্যবহার করা হয়, বেশ দামি এক একটা যন্ত্র, নিয়ার অ্যাবাউট 25 to 30,000 বা এর বেশিও হয়, ঠিক আছে। তো এই এই যে কোনো বস্তু, যে কোনো ম্যাগনিফাইং অবজেক্ট কি চেষ্টা করবে সবসময়, বিম্বটা কোথায় গঠন করবে, স্বাভাবিক চোখের নিকট বিন্দুতে, এবং যেহেতু অবাস্তব বিম্ব গঠিত হচ্ছে, অবাস্তব বিম্বের অবস্থান, তাহলে ভি কোথায় গঠিত হবে, মাইনাস ডি বিন্দুতে গঠিত হবে। তাহলে এই যে সবকিছু এতগুলো কথা বললাম, এই সবগুলো কথা তুমি যদি এই ইকুয়েশনটায় বসিয়ে দাও, এই সবগুলো কথা যদি তুমি এই ইকুয়েশনটায় বসিয়ে দাও, তাহলে এই ইকুয়েশনটা থেকে দেখো তুমি একটা ছোট্ট ভালো সুন্দর একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছ। ফার্স্টে মাইনাস অফ ভি বাই ইউ, মাইনাস অফ ভি বাই ইউ সমান কি লেখা যাবে, মাইনাস অফ ভি বাই ইউ সমান লেখা যাবে হচ্ছে এম। এই এম ইকুয়ালস টু কি লেখা যাবে, এম ইকুয়ালস টু লেখা যাবে 1 প্লাস ডি ডিভাইডেড বাই এফ। এইটা হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা, সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা। এম সমান হচ্ছে 1 প্লাস ডি বাই এফ, কার জন্য, এটা হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা, ঠিক আছে। এবং এই যে সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনটা হয়, এই যে সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনটা হয়, এই সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনটা মানে সবসময় সরল অনুবীক্ষণ যন্ত্রের, দেখো একটু আমি আগের পেজে যাচ্ছি, একটু আমি আগের পেজে চলে যাচ্ছি, খেয়াল করো, একটু আগের পেজে চলে যাচ্ছি, খেয়াল করো এখানে বস্তুটা আসলে কি, বস্তুটা হচ্ছে লেন্স থেকে অনেক বেশি কাছে, বস্তুটাকে আমরা কি করি, প্রধান ফোকাসের ভিতরে রাখছি, বস্তুটাকে আমরা কোথায় রাখছি, বস্তুটাকে আমরা প্রধান ফোকাসের ভিতরে রাখছি, না হলে তো একই পাশে অবাস্তব এবং বিবর্ধিত বিম্ব গঠিত হওয়া সম্ভব না। একই পাশে অবাস্তব বিবর্ধিত বিম্ব গঠিত হবে কখন, যখন অবশ্যই সেটা কি করবে, যখন অবশ্যই সেটা প্রধান ফোকাসের ভিতরে থাকবে। তাইলে এখানে বস্তু থেকে আসলে লেন্সের দূরত্বটা খুব বেশি না, বস্তু থেকে আসলে কি লেন্সের দূরত্বটা খুব বেশি না, কিন্তু কখনো কখনো এরকম হতে পারে এই লেন্স থেকে
এই পাশে তো মনে করো আমি চোখ দিয়ে দেখছি যে এই পাশে তো আসলে যে কোনো একজন অবজারভার আছে, এই যে আলোক রশ্মিটা, এই আলোক রশ্মিটা তো এখানে আসলে জায়গা নাই। এখানে মনে করো যে কোনো একজন অবজারভার, যে কোনো একজন অবজারভার তো সেইটা চোখ দিয়ে অবজার্ভ করছে, তাই না? যে কোনো একজন অবজারভার তো এটা চোখ দিয়ে অবজার্ভ করছে। তো এই যে অবজারভার চোখ দিয়ে দেখছে, এই চোখের সাথে, এই চোখের সাথে কি হতে পারে, এই চোখের সাথে লেন্সটার একটা দূরত্ব থাকতে পারে, চোখের সাথে লেন্সটার একটা দূরত্ব থাকতে পারে। তো যদি কখনো এরকম দেওয়া থাকে, যদি লেন্স থেকে চোখের দূরত্ব, যদি লেন্স থেকে চোখের দূরত্ব দেওয়া থাকে, যদি লেন্স থেকে চোখের দূরত্ব দেওয়া থাকে হচ্ছে a দেওয়া থাকে, তাহলে তখন আমরা যেটা করব, যেহেতু একটা আলাদা দূরত্ব অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে সেই জায়গায় আমরা লিখব বিবর্ধনের রাশিমালাটা কি হবে, বিবর্ধনের রাশিমালাটা m is equals to হবে হচ্ছে হুবহু ওইটার মতোই 1 প্লাস d মাইনাস a ডিভাইডেড বাই হচ্ছে f, যদি হচ্ছে লেন্স থেকে চোখের দূরত্ব দেওয়া থাকে। যদি লেন্স থেকে চোখের দূরত্ব দেওয়া থাকে তাহলে হচ্ছে ওইটা, আর না হলে সচরাচর নিচেরটাই ব্যবহৃত হয়। এবং সরল অনুবীক্ষণ যন্ত্রের সূত্রগুলো আসলে খুবই সহজ, এগুলো সচরাচর এমসিকিউতেই আসবে। বা আমরা আসলে কোন চ্যাপ্টার পড়ছি, আমরা আসলে পড়ছি হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। তো জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারে আসলে এত কিছু আছে যে এই সূত্রটার ম্যাথ আসলে সৃজনশীলের গ নাম্বারে দেওয়াটাও আসলে আসে না, কারণ এত জিনিসপত্র এখানে আছে, প্রিজম আছে, লেন্স আছে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আছে, সংকট কোণ আছে, ঠিক আছে। এরপরে গেলে আবার আমরা দূরবীক্ষণ যন্ত্র পাবো সামনে, ঠিক আছে, জটিল অনুবীক্ষণ যন্ত্র আমরা এখনই সামনে দেখব। তো এই যে জিনিসপত্রগুলো আছে, এই জিনিসপত্রগুলো এত বেশি, এত কন্টেন্ট এখানে, এই সূত্রগুলো আসলে আসলে শুধুমাত্র এমসিকিউতেই আসতে পারে, গতে আসার সম্ভাবনা বেশ কম। এই যে আমরা সামনে পাইলাম, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্র। আর যদি মনে করো এর ভ্যালু 0 হয়ে যায়, এর ভ্যালু 0 হইলেই কিন্তু এই ফর্মুলা, এর ভ্যালু যদি 0 হয় এই সমীকরণে, এই সমীকরণে যদি এর ভ্যালুটা 0 হয়ে যায়, অর্থাৎ যদি লেন্স এবং চোখের মধ্যে কোনো দূরত্ব না থাকে, তাহলে এই সূত্র কিন্তু এইটা আসলে, ঠিক আছে। যদি লেন্স এবং চোখের মধ্যে কোনো দূরত্ব না থাকে, তাহলে এই সূত্র হয়ে যাবে 1 প্লাস ডি বাই এফ, ঠিক আছে। বলেন সবাই বুঝেছি কিনা? স্যার একটা কোশ্চেন ছিল। বলেন না স্যার। স্যার আমরা যে এই m ইকুয়াল টু 1 প্লাস ডি বাই এফ, এই ক্ষেত্রে নিকট বিন্দুতে, মানে নিকট বিন্দুর যে দূরত্বটা, সেই দূরত্বে বিম্বটা গঠিত হবে, তাই তো? হ্যাঁ, আমরা তো নিকট বিন্দুর যে দূরত্ব, এখানে তো বস্তু রাখতে পারতাম, মানে 25 সেন্টিমিটার দূরত্বে তো বস্তু রেখে বিম্ব গঠিত হইতে পারতাম, মানে ওইটা হবে না? তুমি যদি 25 সেন্টিমিটার দূরত্বে বস্তুটাকে রাখতা, তাহলে এরপরে তো আবার প্রতিসরণ হবে, লেন্স তো একটা বসাইছো, তাই না? তুমি হ্যাঁ হ্যাঁ। বলছো যে ভাই আমি 25 সেন্টিমিটার দূরে বস্তুটাকে রাখলাম, খুব ভালো কথা, তুমি 25 সেন্টিমিটার দূরে বস্তুটাকে রাখলা। তো এরপরে আবার যখন লেন্স আছে, এই লেন্স যখন আলো প্রতিসরণ করবে, প্রতিসরণ করে এই লেন্সটা যখন বিম্ব গঠন করবে, তখন বিম্বটা কিন্তু আর 25 সেন্টিমিটার দূরে অবস্থিত হবে না। এটা কি বুঝতে পারছো? আমরা কিন্তু আসলে বস্তুটাকে দেখতে চাইছি না, আমরা মানে আমরা বস্তুটাকেই দেখতে চাইছি, কিন্তু বস্তুটা আসলে এতটাই ক্ষুদ্র। ধর তোর সামনে যদি একটা অ্যামিবাকে এনে রাখা হয় এবং সেই অ্যামিবাটাকে 25 সেন্টিমিটার দূরত্বেই রাখলাম, তুই কিন্তু অ্যামিবাটাকে পরিষ্কার দেখতে পাবি না, কারণ অ্যামিবাটার মানে ওইটার দৈর্ঘ্যটা এতটাই ছোট যে ওটা তোর চোখে আসবে না। তো এমন ভাবে ওই বস্তুটার বিম্বটা গঠিত হবে, এমন ভাবে ওই বস্তুটার বিম্বটা গঠিত হবে যেন বিম্বটা গঠিত হয় হচ্ছে 25 সেন্টিমিটার দূরত্বে, বিম্বটা গঠিত হয় স্বাভাবিক দর্শনের নিকট বিন্দুতে। আমরা বিম্বটা দেখতে চাই, বিম্বটা দেখতে চাই পরিষ্কার ভাবে, ঠিক আছে। বিম্বটা স্যার হ্যাঁ, গঠিত জি হবে স্যার। ম্যাগনিফাইড বিম্ব,
বিম্বটাকে বড় করছি এবং বড় করে কোথায় ফেলছি, বড় করে ওই 25 সেন্টিমিটার দূরত্বে ফেলছি যাতে ওটাকে পরিষ্কারভাবে দেখা যায়। বুঝতে পারছি। শিওর? ওকে। স্যার আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি। বলো। স্যার লেন্স আর চোখের দূরত্বের বিষয়টা আরেকবার একটু বুঝালে একটু ভালো হয়, কারণ আমি বুঝতেছি না এই জিনিসটা। সচরাচর যখন আমরা সরল অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করি তখন লেন্সটা আমাদের চোখের খুব কাছে থাকে। সচরাচর যে কোনো একটা ম্যাগনিফাইং অবজেক্ট, ধরো এটা যদি একটা ধরে নিলাম এটা হচ্ছে একটা আতশ কাঁচ, ঠিক আছে? তো এই আতশ কাঁচের একদম প্রায় স্পর্শতলের উপরেই কি থাকে, স্পর্শতলের উপরেই মানুষের চোখটা থাকে। এভাবে থাকলে পরেই হচ্ছে আমরা বস্তুটাকে একদম ইউনিফর্ম ভাবে সুন্দরভাবে দেখতে পারি। এটাই হচ্ছে একদম ঘটনা, যে চোখের সাথে লেন্সের আসলে কোনো তফাৎ থাকে না। এটা হচ্ছে জেনারেল কেস, এবং এই কেসটা যদি হয় তখন আমরা কি লিখবো, 1 প্লাস হচ্ছে d/f। এটা হচ্ছে নর্মাল ঘটনা। এখন যদি কখনো এরকম হয় যে লেন্স থেকে অবজারভারের চোখটা খানিকটা দূরে আছে, সো যদি খানিকটা দূরে থাকে তাহলে তখন আসলে কি হবে, তখন আসলে হবে হচ্ছে 1 প্লাস d মাইনাস a ডিভাইডেড বাই হচ্ছে f, যেখানে এটা কি দূরত্ব, এটা হচ্ছে লেন্স থেকে চোখের দূরত্ব, এইটুকু দূরত্বটা হচ্ছে a। বাট মানে স্যার এইটা এ মাইনাস করতেছি কারণ কম বিবর্ধিত দেখবো, তখন একটু দূর থেকে দেখলে তো বিবর্ধনটা ভালোভাবে বোঝা যাবে না, এই কারণে আমরা এটা মাইনাস করে দিই। এইটা হচ্ছে আসলে জেনারেল কেস। কোনটা জেনারেল কেস? যখন হচ্ছে আসলে একদম চোখটা কোথায় থাকছে, যখন চোখটা একদম একদম হচ্ছে লেন্সের গা ঘেঁষে স্পর্শ করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আর যখন হচ্ছে চোখটা দূরে চলে যাচ্ছে, তো চোখটা দূরে চলে গেছে মানে কি, স্বাভাবিক চোখের নিকট বিন্দু থেকে অলরেডি লেন্সটা কি করছে, অলরেডি লেন্সটা কিছু দূর পিছায়ে এসে দাঁড়াইছে। তো ওইটুকুকে অ্যাডজাস্ট করা লাগে, যদ্দূর পিছায় গেছে ওদ্দূর দূরত্বকে অ্যাডজাস্ট করা লাগে, ওদ্দূর দূরত্বকে অ্যাডজাস্ট করে তারপরে হচ্ছে আমরা বিম্বটাকে দেখতে পাই। এবং অবশ্যই এই যে এ দূরত্বটা আছে, এ দূরত্বটা অবশ্যই ডি এর চাইতে ছোট হবে। এ দূরত্বটা অবশ্যই ডি এর চাইতে ছোট হবে, নাইলে ম্যাগনিফিকেশন হবে না কখনোই, ঠিক আছে? অনেক বেশি দূরে গিয়ে দাঁড়াইলে সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন দেখা সম্ভব না। সরল অনুবীক্ষণ যন্ত্র আসলে তেমন কোনো যন্ত্রই না। মানে যন্ত্র বললে আমরা যেটা বুঝি যে একটা মানে একটা মেশিনারি যেখানে ইউজ হয়েছে বা নানা রকম জিনিসপত্র এখানে ব্যবহার হয়েছে, তো সেইটা আসলে সরল অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহার হয় না। সরল অনুবীক্ষণ যন্ত্র খুবই সিম্পল একটা ডিভাইস, খুবই সিম্পল এক টুকরো একটা আতশ কাঁচ, একটা উত্তল লেন্স ছাড়া এটা আসলে আর কিছুই না। তো যদি কখনো অনেক বেশি দূরে দাঁড়ায় থাকো সরল অনুবীক্ষণ যন্ত্র থেকে, তাহলে আসলে তুমি তেমন কোনো কিছুই দেখতে পাবে না, মানে কোনো বিবর্ধন দেখতে পাবে না। বিবর্ধন দেখার জন্য অলওয়েজ সরল অনুবীক্ষণ যন্ত্রের খুব কাছাকাছি গিয়ে দাঁড়াইতে হয়। আর স্যার আরেকটা জিনিস বলবো। বলো। স্যার এই উত্তল লেন্সের জন্য মানে যে বিবর্ধনটা আমরা দেখবো, মানে স্যার এই উত্তল লেন্সটা তাহলে আসলে কত গুণ বিবর্ধন থেকে শুরু হবে? জাস্ট একদম নর্মাল একটা উত্তল লেন্স নাকি এটার মধ্যে পাওয়ার থাকবে? অবশ্যই পাওয়ার থাকবে। লেন্সের বক্রতার ব্যাসার্ধ যত বেশি হবে তার বিবর্ধনের মান তত বেশি হবে। লেন্স যত বাঁকাবে, এটা তো তুমিও তো চশমা পরো, তুমি এটা বুঝবা, তোমার চশমার পাওয়ার যত বাড়বে চশমার বক্রতার ব্যাসার্ধ তত বাড়বে। চশমার পাওয়ার যত বাড়বে চশমার বক্রতার ব্যাসার্ধ তত বাড়বে। বুঝছিস না বুঝিস নাই? স্যার বুঝতে পারছি। এবারে আমরা চলে আসি, এইটা মোটামুটি হচ্ছে পড়ার জিনিস আর কি, জটিল অনুবীক্ষণ যন্ত্র। মানে জটিল অনুবীক্ষণ যন্ত্র পড়ার জিনিস, ইভেন না, এটা আসলে আমি খুব খারাপ বলছি, আমি খুবই খারাপ একটা কথা বলছি, আমার সালটা মনে নাই। এই সরল অনুবীক্ষণ যন্ত্র থেকে অলরেডি বোর্ড কোশ্চেন চলে এসেছে,
ঠিক আছে। সো সরল অনুবীক্ষণ যন্ত্রকে আমরা একেবারেই নেগলেক্ট করে দিব না। সরল অনুবীক্ষণ যন্ত্র বেশি ইম্পর্টেন্ট জিনিস, এটাকে আমরা ইম্পর্টেন্স দিয়েই পড়বো। বাট জটিল অনুবীক্ষণ যন্ত্র এবং এর পরে যেটা আছে সেটা হচ্ছে নভ দূরবীক্ষণ যন্ত্র। নভ দূরবীক্ষণ যন্ত্রে টেলিস্কোপ, তোমাদের কারো কি হচ্ছে অ্যাস্ট্রোনমি নিয়ে আগ্রহ আছে কিনা, যে চাঁদ তারা বা তারা গ্রহ এইসব দেখার জন্য? আর বা আমার আছে। আমি জানতাম জটিল অনুবীক্ষণ যন্ত্র, মানে আসলেই আমি জানতাম, দ্যাট লাইন ক্রসড মাই মাইন্ড, বাট বলা হয়ে ওঠে নাই আর কি। তো টেলিস্কোপের অনেক ধরনের কাহিনী হতে পারে, ঠিক আছে। একটা টেলিস্কোপ দিয়ে আমরা আকাশের সবগুলো তারাকেও দেখে ফেলতে পারি, অথবা একটা টেলিস্কোপ দিয়ে আমি শুধু একটা মাত্র তারাকে দেখতে পারি, অথবা আমি টেলিস্কোপ দিয়ে গোটা চাঁদকে দেখতে পারি, অথবা চাঁদের পৃষ্ঠের শুধু একটা গর্ত বা একটা পাহাড় দেখার চেষ্টা করতে পারি। সো টেলিস্কোপের কাহিনীটা একটু ডিফারেন্ট, তো আমরা একটু ডিফারেন্ট কাহিনীতে পরে যাব। আগে আমরা চলে আসি হচ্ছে জটিল অনুবীক্ষণ যন্ত্র। তো এই জটিল অনুবীক্ষণ যন্ত্র আছে, এই জটিল অনুবীক্ষণ যন্ত্রে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে জটিল অনুবীক্ষণ যন্ত্র, কথা শুনো সবাই, জটিল অনুবীক্ষণ যন্ত্র এবং নভ দূরবীক্ষণ যন্ত্র, জটিল অনুবীক্ষণ যন্ত্র এবং নভ দূরবীক্ষণ যন্ত্র, এই দুইটা যন্ত্রেই সেটআপটা একই রকম। এই দুইটা যন্ত্রেই কি করা হয়, এই দুইটা যন্ত্রেই দুইটা করে উত্তল লেন্স ব্যবহার করা হয়। কয়টা করে উত্তল লেন্স ব্যবহার করা হয়? দুইটা করে উত্তল লেন্স ব্যবহার করা হয়। একটা উত্তল লেন্সের উন্মেষ ছোট, একটা উত্তল লেন্সের উন্মেষ ছোট, বা এই উত্তল লেন্সটা থাকে হচ্ছে বাইরের দিকে বা লক্ষ্য বস্তুর দিকে। মনে কর এই যে বাইরে সামনে এদিকে কি আছে, এইদিকে আছে হচ্ছে লক্ষ্য, এই এরকম না, এদিকে কি আছে, এদিকে আছে হচ্ছে লক্ষ্য বস্তু, ঠিক আছে। তো লক্ষ্য বস্তুর দিকে যেই উত্তল লেন্সটা থাকে সেই উত্তল লেন্সটাকে বলে হচ্ছে অভিলক্ষ্য, অভিলক্ষ্য বা এইটাকে বলে হচ্ছে অবজেক্ট পিস, অভিলক্ষ্য বা এইটাকে বলে হচ্ছে অবজেক্ট পিস। আর আরেকটা উত্তল লেন্স থাকে সেটা অপেক্ষাকৃত একটু বড়, আরেকটা উত্তল লেন্স থাকে সেটা হচ্ছে অপেক্ষাকৃত একটু বড়। সো এই হচ্ছে আরেকটি উত্তল লেন্স। এই উত্তল লেন্সের উন্মেষ বড়, ফোকাস দূরত্ব বড়, যা যা কিছু আছে সবকিছুই বড়। তো এই লেন্সটাকে কি বলে, এই লেন্সটাকে বলে হচ্ছে অভিনেত্র, বা এইটাকে বলে হচ্ছে আইপিস, অভিনেত্র বা এইটাকে বলে হচ্ছে আইপিস। এটা চোখের দিকে থাকে, এরকম একটা জায়গায়, মানে এই জায়গায় চোখ দিয়ে একজন অবজারভার এই বস্তুটাকে দেখার চেষ্টা করে, ঠিক আছে। আমরা চোখটা আমরা পরে আঁকবো। আচ্ছা, তো ঘটনাটা কি হয়, ঘটনাটা খুব সিম্পল। আমরা কি দুইটা উত্তল লেন্স বা মাল্টিপল লেন্সের ম্যাথ করছিলাম, যে দুইটা উত্তল লেন্স থাকবে, প্রথমে একটা লেন্সে বিম্ব গঠিত হবে এবং প্রথম লেন্সের জন্য যেটা বিম্ব সেটা দ্বিতীয় লেন্সের জন্য বস্তু হিসেবে কাজ করবে। এরকম কাহিনী টাহিনী কি আমরা করছিলাম, মনে পড়ে? এরকম কাজ কি করছিলাম নাকি করিই নাই? প্রভা, বিস্মা, এরকম কাজ আমরা করি নাই যে মাল্টিপল? করছিলাম ভাইয়া। করছিলাম জি আমরা, স্যার, ওকে করা হয়েছিল। ওকে ফাইন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আমার এই উত্তল লেন্সটা আর একটু লম্বা করা উচিত ছিল, অথবা তোমরা থাকো, তোমরা প্লিজ কিছুই কইরো না, তোমরা কিচ্ছু কইরো না, যা করার আমি করছি, যা করার আমি করে ফেলছি। এই লক্ষ্য বস্তুটাকে আমি একটু সামনে নিয়ে যাব, এতে আমার আঁকার সুবিধা হবে। লক্ষ্য বস্তুটাকে আমি নিয়ে গেলাম হচ্ছে একটু সামনে। আচ্ছা, তাহলে একটু সামনে নিয়ে গেলাম। এবারে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি এসে পড়লো, আর প্রধান অক্ষের সমান্তরালে যে আলোক রশ্মিটা এসে পড়বে সে কি করবে, সে হচ্ছে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, এরকম একটা ঘটনা ঘটাবে। প্রধান অক্ষের সমান্তরালে আসলে প্রধান ফোকাস দিয়ে যাবে, আর আরেকটা আলোক রশ্মি কি হবে, আরেকটা আলোক রশ্মি হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে আসবে। ওরে না, হয় নাই তো, তাহলে জিনিসটাকে তো মিলাইতে হবে। তোমরা একটু থাকো, তোমরা একটু সবাই থাকো, আমি ছবিটাকে একটু বড় করে আঁকছি। এই হচ্ছে
আমার প্রধান অক্ষের উপরে আমি দুইটা লেন্স বসাবো। এই হচ্ছে একটা লেন্স বসাইলাম। এই লেন্সটা অপেক্ষাকৃত ছোট, কিন্তু আমারটা একটু বেশি বড় হয়েছে। আর তাহলে এই লেন্সটা আরো বড় হবে, এই লেন্সটা আরো বড় হবে, হয় নাই। আচ্ছা, তাহলে প্রধান অক্ষের উপরে আমরা একটা লক্ষ্যবস্তু বসিয়েছি। এই হচ্ছে প্রধান অক্ষের উপরে বসানো লক্ষ্যবস্তু। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোকরশ্মি আসছে, সেটা প্রতিসরণের পরে প্রধান ফোকাস দিয়ে গেছে। এইবার মনে হচ্ছে মিলে যাবে সুন্দর। আচ্ছা, আর আরেকটা আলোকরশ্মি কি করছে? আলোকরশ্মি আলোক কেন্দ্র দিয়ে আসছে, আলোক কেন্দ্র দিয়ে গেছে। আচ্ছা, যাই হোক, অনেকক্ষণ পরে এই জিনিসটা আঁকতে চেষ্টা করছিলাম, এটা আঁকতে পারছি। তাহলে খেয়াল করো, এই হচ্ছে প্রথম লেন্স। এইটা কি? এটা হচ্ছে এফ নট, মানে অবজেক্ট পিসের ফোকাস দূরত্বকে আমরা লিখবো হচ্ছে এফ নট দিয়ে। আর এটা হচ্ছে আই পিসের ফোকাস দূরত্বকে আমরা লিখবো হচ্ছে এফ ই দিয়ে। ঠিক আছে? আচ্ছা, ধরে নিলাম এইটা হচ্ছে প্রথম, যেটা আদি আমাদের লক্ষ্যবস্তুটা কি? লক্ষ্যবস্তুটা ধরে নিলাম, লক্ষ্যবস্তুটা হচ্ছে পি কিউ। তাহলে এই যে পি কিউ লক্ষ্যবস্তুটা আছে, পি কিউ লক্ষ্যবস্তু থেকে এই একটা আলোকরশ্মি আপতিত হইলো, এই হচ্ছে আলোকরশ্মি চলে গেল, এই আলোকরশ্মি আপতিত হইলো, এই হচ্ছে আলোকরশ্মি চলে গেল। তাহলে এখানে দুই লেন্সের মাঝখানে আলোকরশ্মি দুইটা মিলিত হয়েছে। তো দুই লেন্সের মাঝখানে যদি আলোকরশ্মি দুইটা সত্যি সত্যি মিলিত হয়, তার মানে এখানে আসলে ঘটনা কি? এখানে ঘটনাটা হচ্ছে এখানে একটা বাস্তব এবং একটা উল্টা বিম্ব তৈরি হয়েছে। এখানে একটা কিরকম বিম্ব তৈরি হয়েছে? এখানে একটা বাস্তব এবং উল্টা বিম্ব তৈরি হয়েছে। এই হচ্ছে বাস্তব এবং উল্টা বিম্ব। ঠিক আছে? তো এই যে বাস্তব এবং উল্টা বিম্বটা তৈরি হয়েছে, এটাকে আমরা নাম দিলাম কি? এটাকে আমরা নাম দিলাম হচ্ছে পি প্রাইম কিউ প্রাইম। ঠিক আছে? তো এই যে বাস্তব এবং উল্টা বিম্বটা পি প্রাইম এবং আরেকটা আলোকরশ্মি, এটা আসলে বলা হয়ে ওঠে না বেশিরভাগ ক্ষেত্রেই, যে আনুভূমিক বরাবর একটা আলোকরশ্মি গিয়েছে এবং আনুভূমিক বরাবর আলোকরশ্মিটা সরাসরি এই বরাবর চলে যাবে। আনুভূমিক বরাবর আলোকরশ্মিটা সরাসরি এই বরাবর চলে যাবে। আচ্ছা, তো এই যে পি প্রাইম এবং কিউ প্রাইম, এই দুইটা আলোকরশ্মি একটা বিন্দুতে মিলিত হয়েছে। তো মিলিত হওয়ার পরে তো এই জায়গায় দাঁড়ায় থাকবে না, এরা কি করবে? সামনের দিকে আগায় যাবে। অলরেডি তুমি সামনের দিকে যাওয়ার একটা ট্রেইল দেখতে পাচ্ছ। তাহলে এই দুইটা আলোকরশ্মি কি করলো? এই দুইটা আলোকরশ্মি আরো সামনের দিকে অগ্রসর হইলো। এই হচ্ছে আলোকরশ্মি সামনের দিকে এই দ্বিতীয় লেন্সের উপর আপতিত হইলো, দ্বিতীয় লেন্সের উপর আলোকরশ্মি আপতিত হইলো এবং অপর আলোকরশ্মিটিও এই মোটামুটি দ্বিতীয় লেন্সের উপর আপতিত হইলো। তাহলে আপতিত হইছে পরে এখন কি করবে? আপতিত হওয়ার পর অবশ্যই আলোকরশ্মি দুটো প্রতিসরিত হবে। তাহলে এই যে আলোকরশ্মিটি প্রতিসরিত হইল এবং এই নিচের থেকে আরো একটি আলোকরশ্মি প্রতিসরিত হইল, তাহলে এই যে দুটো আলোকরশ্মি প্রতিসরিত হইল, এই যে দুটো আলোকরশ্মি প্রতিসরিত হইল, প্রতিসরিত হওয়ার পরে এখানে মনে করো একজন অবজারভার আছে, এই অবজারভারের চোখে গিয়ে আলোকরশ্মিটা পড়লো। এখন অবজারভার আসলে কি চিন্তা করবে? অবজারভার তো আসলে চিন্তা করবে হচ্ছে আলোকরশ্মি সর্বদা কি করে? আলোকরশ্মি সর্বদা হচ্ছে সরল পথে আসে। তাহলে আলোকরশ্মি যদি সর্বদা সরল পথে আসে, তাহলে অবজারভার যেটা চিন্তা করবে যে এই দুইটা আলোকরশ্মি কোন দিক থেকে আসতেছে? এই দুইটা আলোকরশ্মি নিশ্চয়ই সোজাসুজি এরকম একটা ডিরেকশন থেকে আসতেছে। ঠিক আছে? এটা হচ্ছে অবজারভার চিন্তা করবে। এটা কিন্তু ডটেড লাইন হবে, আমি কিন্তু ডট ডট করে দিব, সো তোরা হুট করে টান দিলে ভেজালে পড়ে যাবি। তাহলে এই যে আলোক রশ্মি দুইটাকে যদি আমরা টেনে নিয়ে আসি, এবং অবশ্যই এদেরকে একটা ডটেড লাইন বানাইতে হবে। কেন ডটেড লাইন বানাইতে হবে? কারণ এরা আসলে এই দিক থেকে তো আসতেছে না, এদেরকে আমরা জোর করে টেনে আনছি। তাহলে জোর করে টেনে আনলে এই জায়গায় কি হবে? জোর করে টেনে আনলে এই জায়গা দিয়ে একটা অবাস্তব বিম্ব তৈরি হবে, এবং এই যে অবাস্তব বিম্বটা তৈরি হয়েছে, এই অবাস্তব বিম্বটাই হচ্ছে আসলে চূড়ান্ত বিম্ব। এই অবাস্তব বিম্বটা কি? এই অবাস্তব বিম্বটা হচ্ছে চূড়ান্ত বিম্ব, এবং এই চূড়ান্ত বিম্বটাও কিন্তু অবাস্তব।
ঠিক আছে, চূড়ান্ত বিম্বটা অবশ্যই অবাস্তব হবে, কারণ এটাকে তো আপনি জোর করে টেনে আনছেন। তাহলে এই হচ্ছে চূড়ান্ত বিম্ব, ওইটাকে আমরা আরেকটা নাম দিব, আগে ডটেড বানায় নেই। তাহলে এই জায়গায় কি তৈরি হয়েছে, এই জায়গায় তৈরি হয়েছে পি ডবল প্রাইম, এইখানে তৈরি হয়েছে কিউ ডবল প্রাইম। তাহলে এই যে পুরো ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি, এই যে পুরো ঘটনাটা, এই পুরো ঘটনাটাতে আমরা বলবো যে এখানে কি হয়েছে, এটা অ্যাকচুয়ালি একটা জটিল অণুবীক্ষণ যন্ত্রের আলোক রশ্মি চিত্র। আমি শুরু থেকে একবার বলে আসি, সবার যদি ছবিটা আঁকা হয়ে যায়, আমি একবার শুরু থেকে বলে আসব যে পি কিউ হচ্ছে প্রধান লক্ষ্যবস্তু। তাহলে এই ধরে নিলাম অবজেক্ট পিসের সেন্টার, এইটাকে ধরলাম এটা হচ্ছে ও বিন্দু, এইটা হচ্ছে আই পিসের সেন্টার, এইটাকে ধরলাম হচ্ছে ই বিন্দু। তাহলে যেটা হচ্ছে আমাদের অবজেক্ট পিস থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব, দ্যাট মিন্স ও কিউ, অবজেক্ট পিস থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব ও কিউ সমান আমরা কি লিখতে পারবো, এইটাকে আমরা বলবো হচ্ছে ইউ নট। ও কিউটাকে আমরা কি বলেছি, ইউ নট। কেন ইউ নট বলেছি, কারণ অবজেক্ট পিস থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব। আচ্ছা, ও কিউ প্রাইমকে আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো ভি নট। কেন ভি নট বলছি, কারণ এটা হচ্ছে অবজেক্ট পিস থেকে বিম্বের দূরত্ব। আচ্ছা, আবার এই যে পি প্রাইম কিউ প্রাইম, এই পি প্রাইম কিউ প্রাইমটা খেয়াল করো, পি প্রাইম কিউ প্রাইম যেটা লেন্সের মাঝখানে, দুই লেন্সের মাঝখানে উৎপন্ন হয়েছে, এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা আসলে অভিলক্ষের বিম্ব। এই জিনিসটা আসলে অভিলক্ষের বিম্ব, এবং একই সাথে এই জিনিসটা আসলে অভিনেত্রের জন্য বস্তু। অভিলক্ষের জন্য যেটা বিম্ব, সেটা অভিনেত্রের জন্য কি হিসাবে কাজ করছে, সেটা অভিনেত্রের জন্য বস্তু হিসাবে কাজ করছে। এই জিনিসটা নিশ্চয়ই আমরা সবাই বুঝি। আমরা যদি মাল্টিপল লেন্সের ম্যাথ করে থাকি, তোমরা বলেছো আমরা করেছি, আমারও মনে হয় একটা দুইটা মাল্টিপল লেন্সের ম্যাথ আমাদের করার কথা। তাহলে এই যে পি প্রাইম কিউ প্রাইমটা আছে, কোন পি প্রাইম কিউ প্রাইমটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে এই পি প্রাইম কিউ প্রাইম, সরি, এই যে পি প্রাইম কিউ প্রাইমটা আছে, এই পি প্রাইম কিউ প্রাইমটা, এটা অবশ্যই এটা কি, এটা হচ্ছে দ্বিতীয় লেন্সের জন্য, অর্থাৎ অভিনেত্রের জন্য এটা আসলে কি জিনিস, অভিনেত্রের জন্য এটা হচ্ছে আসলে বস্তুর দূরত্ব। তাহলে এই যে ই কিউ প্রাইমটা আছে, ই কিউ প্রাইম, এই ই কিউ প্রাইমটাকে আমরা কি বলতে পারি, এইটা হচ্ছে অভিনেত্র থেকে বস্তুর দূরত্ব। দ্যাট মিন্স এইটাকে আমরা বলতে পারি হচ্ছে, ইউই, এবং ই কিউ ডবল প্রাইম কোনটা, এই যে এটা কি চূড়ান্ত বিম্ব না, পি ডবল প্রাইম কিউ ডবল প্রাইম। তাহলে ই কিউ ডবল প্রাইমটাকে আমরা বলবো এইটা হচ্ছে ভিই বা অভিনেত্র থেকে বিম্বের দূরত্ব, বা এটা হচ্ছে চূড়ান্ত বিম্বের দূরত্ব। এইটুকু বুঝতে পারছি আমরা, মানে জাস্ট পরিচয়গুলো আমরা বলছি, এরপরে আমরা বাকি কথাবার্তায় যাব। তাইলে পরিচয় যদি ক্লিয়ার হয়ে যায়, তো সরল অণুবীক্ষণ যন্ত্র আমরা পড়ে আসছি। সরল অণুবীক্ষণ যন্ত্রে আমরা একটাই জিনিস বাইর করছি, সেটা হচ্ছে বিবর্ধন। সরল অণুবীক্ষণ যন্ত্রে আমরা একটাই জিনিস বাইর করছি, সেটা হচ্ছে বিবর্ধন বা ম্যাগনিফিকেশন। তো জটিল অণুবীক্ষণ যন্ত্রে বা নভ দূরবীক্ষণ যন্ত্রে সামনে যা কিছু আছে, এটা আমি জাস্ট এখানে একটু ছোট করে বলে দেই, যে জটিল অণুবীক্ষণ যন্ত্র বা নভ দূরবীক্ষণ যন্ত্র, এই রিলেটেড যেই যন্ত্রগুলো আছে, সামনে আমরা যা কিছু পাবো, ঠিক আছে, মাইক্রোস্কোপ এবং টেলিস্কোপ সবকিছুর ভিতরেই তোমাকে এরকম একটা কথা জিজ্ঞেস করা হবে, সেটা হচ্ছে যন্ত্রের দৈর্ঘ্য। বইতে গেলেই খুব সুন্দর করে এই জিনিসটা পেয়ে যাবা, যন্ত্রের দৈর্ঘ্য। আমার কথাটা একটু সবাই শুনে নাও, যন্ত্রের দৈর্ঘ্য কাকে বলে? যন্ত্রের দৈর্ঘ্য হচ্ছে দুইটা লেন্সের মধ্যবর্তী দূরত্ব। দুই লেন্সের মধ্যবর্তী দূরত্বকে কি বলা হয়? দুই লেন্সের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় হচ্ছে যন্ত্রের দৈর্ঘ্য।
তাইলে যন্ত্রের দৈর্ঘ্য কি? যন্ত্রের দৈর্ঘ্য হচ্ছে দুই লেন্সের মধ্যবর্তী দূরত্ব। যন্ত্রের দৈর্ঘ্য, মনে করো না যে যন্ত্রটাকে একটা গজ ফিতা দিয়ে মেপে নিলাম যে এই যন্ত্রটার দৈর্ঘ্য কত, 5 মিটার, ওইটা না। দুই লেন্সের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলি? দুই লেন্সের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি হচ্ছে যন্ত্রের দৈর্ঘ্য। তাহলে এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা কার ছবি? এটা হচ্ছে জটিল অণুবীক্ষণ যন্ত্রের ছবি। তো এই জটিল অণুবীক্ষণ যন্ত্রের দৈর্ঘ্যটা কত হবে? আমি কি বলতে পারি যে এইটুকু হবে হচ্ছে তার যন্ত্রের দৈর্ঘ্য এল? এটাই তো কথা ছিল, দুই লেন্সের মধ্যবর্তী দূরত্ব। দুই লেন্সের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলে থাকি? দুই লেন্সের মধ্যবর্তী দূরত্বকে আমরা যন্ত্রের দৈর্ঘ্য বলে থাকি। তাহলে এই জায়গা দিয়ে প্রথম আমরা একটা সূত্র পেয়ে যাব, সেইটা হচ্ছে যন্ত্রের দৈর্ঘ্য, যন্ত্রের দৈর্ঘ্য এল ইজ ইকুয়ালস টু, যন্ত্রের দৈর্ঘ্য এল ইকুয়ালস টু, খেয়াল করো তো, এই যে যন্ত্রের দৈর্ঘ্য এল, এই এল সমান আমি যদি লিখি ও অফ কিউ প্রাইম প্লাস ই অফ কিউ প্রাইম, তোমাদের কি কোনো আপত্তি আছে? যন্ত্রের দৈর্ঘ্য, নিশ্চয়ই আপত্তি নেই, আপত্তি থাকার কোনো কারণই নাই। বুঝতে পারছি না? এই যে এক পাশে কদ্দূর, এক পাশে হচ্ছে ও কিউ প্রাইম, স্পটলাইটটা ফলো করি, এক পাশে কি আছে? এক পাশে হচ্ছে ও কিউ প্রাইম, ঠিক আছে, এটা হচ্ছে এক পাশে ও কিউ প্রাইম, আর আরেক পাশে কি আছে? আরেক পাশে হচ্ছে ই অফ কিউ প্রাইম। তো এই দুইটাকে যোগ করে দিলে দুই লেন্সের মধ্যবর্তী দূরত্ব তো পেয়েই যাচ্ছে। তাহলে এখান থেকে জটিল অণুবীক্ষণ যন্ত্রের জন্য যন্ত্রের দৈর্ঘ্য এল সমান তুমি কি পেয়ে যাচ্ছ? ও কিউ প্রাইম সমান তুমি জানো ভি নট, এবং ই কিউ প্রাইম সমান তুমি জানো হচ্ছে ইউই। তাহলে হচ্ছে ভি নট প্লাস ইউই। প্রথম একটা সূত্র তুমি পেয়ে গেলা যন্ত্রের দৈর্ঘ্য রিলেটেড। কার যন্ত্রের দৈর্ঘ্য? জটিল অণুবীক্ষণ যন্ত্রের দৈর্ঘ্য। বলো কারো বুঝতে আপত্তি বা অসুবিধা বা অমুক তমুক ইত্যাদি আছে কিনা? স্যার, স্যার বলেন। স্যার এখানে আপনি যন্ত্রের দৈর্ঘ্য এল ইকুয়াল টু ও কিউ প্রাইম প্লাস ই কিউ প্রাইম কেন নিলেন? ও ই সরাসরি নেওয়া যেত না? মানে আপনি তো বিম্বদ্বয়ের মাঝের দূরত্বটা নিলেন না আর কি। বিম্বদ্বয়ের মাঝের দূরত্ব মানে কিউ কিউ প্রাইম, এটা তো নেওয়া হলো না, তাই না? এটা ও কিউ প্রাইমের ভিতরে চলে আসছে না বাবু? এই যে ও কিউ প্রাইম, ও কিউ প্রাইমের আচ্ছা, আমি ই ভিতরে, ও কিউ ডবল প্রাইম ভাবছিলাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এই যে কিউ প্রাইম আর কিউ ডবল প্রাইম সেটা তো চলে আসছে। আমরা ও ইটাই তো নিছি, যে তুমি তো ঠিকই বলছো যে এল সমান কি হবে? এল সমান ও ই হবে, আমরা সেটাই লিখেছি, এল সমান ও ই। তো এবার ও ইটাকে জাস্ট ভেঙেছি, আর কিছু না। তো এখন কথা হচ্ছে যে ভাই আপনি কিউ কিউ প্রাইমটাকে লেখেন নাই কেন? কারণ ভাই আমি কিউ কিউ প্রাইমের কোনো ভ্যালু তো জানি না, আমি এদের ভ্যালু জানি। এই যে চারটা আইটেম আছে এদের ভ্যালুগুলো আমার জানা আছে, তো আমি চেষ্টা করেছি এদের ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করার জন্য, এদের ভ্যালু দ্বারা আমি রিপ্রেজেন্ট করেছি। বুঝছিস না জি বুঝিস স্যার, না? বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি স্যার। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। তাইলে এবার চলে আসি হচ্ছে, তাহলে যন্ত্রের দৈর্ঘ্য বুঝে ফেলছেন, যন্ত্রের দৈর্ঘ্য বুঝে ফেলছেন, এইগুলাই সৃজনশীলে আসবে একদম। 2017, 18, 19 বা 18, 19 এই 2-3 বছরে এই জটিল অণুবীক্ষণ যন্ত্র এবং নভ দূরবীক্ষণ যন্ত্র এদেরকে সৃজনশীলের কোয়েশ্চেন হিসেবে বেশ মানে মর্যাদা দেওয়া হচ্ছে, বা এদের থেকে সৃজনশীলের প্রশ্ন আসছে, বেশ ভালো ভালো সৃজনশীলের প্রশ্ন আসছে গত 2-3 বছর ধরে, ঠিক আছে? তো আপনারাও তো এই নভেম্বর মাসে এইচএসসি পরীক্ষা, তোদের তো না, সরি সরি মাই ব্যাড, নভেম্বর মাসে এইচএসসি পরীক্ষা, তোমরা জানো নাকি? তাহলে এবার আমরা আসি হচ্ছে বিবর্ধন। না স্যার, এটা কবেকার নিউজ? এই আজকে কালকের মধ্যেই হচ্ছে আর কি। মানে এখনো পাবলিশ হয় নাই এটা আর কি? এখনো এখনো পাবলিশ হয়েছে মানে এই নিউজটা যে নভেম্বরে পরীক্ষা হবে? হচ্ছে তো, ধরো আমার পরিচিত বড় ভাই আছেন, উনি হচ্ছে ঝিনাইদহ শিক্ষা বোর্ডের, উনি ওই রেঞ্জের দায়িত্বে আছেন আর কি। ওনাদের কাছে হচ্ছে
পরীক্ষার বিভিন্ন সরঞ্জামাদি পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে, বা ঢাকা থেকেও এগুলা তো আগে থেকেই শোনা যাচ্ছিল, মানে অক্টোবরে তো এইচএসসি পরীক্ষা হয়েই যায় এরকম একটা ব্যাপার। তো অক্টোবরে তো আসলে এইচএসসি পরীক্ষা হচ্ছে না, বা কলেজ টলেজ ভর্তি হয়ে গেছে, জিনিসটা সচল করতে হবে। মনে হয় করোনা চলে গেছে, মনে হয় করোনা চলে গেছে, এরকম একটা বিষয়। তো পরীক্ষা টরীক্ষা তো নিতে হবে আসলে। স্যার আমাদের কলেজও তো খুলে নাই, তা আগে কিভাবে পরীক্ষা নিবে? আগে তো স্টুডেন্টরা যাবে, তারপর না বুঝবে অবস্থা যে একটা ক্লাসরুমে স্টুডেন্ট আনলে কোনো প্রবলেম হয় কিনা। কলেজ কলেজ খোলাটা আসলে এতটা নেসেসারি না, বোর্ড পরীক্ষা হওয়াটা যতটা নেসেসারি। কারণ কলেজের তোমাদের যা কার্যক্রম সেগুলো তো আসলে অনলাইনে পড়িয়ে অনলাইনে কলেজে ভর্তিও হয়ে গেল ইন্টার ফার্স্ট স্যার ইয়ারে। সব কলেজ তো সেম না স্যার, অনেক কলেজে তো ঠিক মতো নাকি ক্লাসও হচ্ছে না, তাহলে ওদের কথাও তো চিন্তা করতে হবে। কে চিন্তা করবে? স্যার শিক্ষা মন্ত্রণালয় যারা মানে আছে যারা তারা যারা যারা দায়িত্বপ্রাপ্ত আছে, হ্যাঁ, এখন হ্যাঁ তাদের তারা তো চিন্তা, তাদের চিন্তা করার কথা। তারা কি চিন্তা করছে না চিন্তা করছে সেটা তো আসলে আমরা বলতে পারছি না। বাট ব্যাপারটা হচ্ছে বোর্ড পরীক্ষা হওয়াটা অনেক বেশি ম্যান্ডেটরি। কারণ এখানে একটা অচল অবস্থা তৈরি হয়েছে। তোমাদেরকে দেখো, তোমাদেরকে কিন্তু খুব সহজে তোমরা কিন্তু মানে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠে গেছো না ঠুস করে? গেছো কিনা? ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে তোমরা উঠে গেছো কিনা? তো এটার জন্য কিন্তু তোমাদের অনেক কিছু ঘটাইতে হয় নাই, বা অনেক কিছু আটকায় থাকতে হয় নাই। কিন্তু বোর্ড পরীক্ষার জন্য আসলে অনেক কিছু আটকায় থাকতেছে। বোর্ড পরীক্ষা না হওয়ার কারণে অনেক কিছু আটকায় থাকতেছে। তো বোর্ড পরীক্ষা হওয়ানোটা অনেক বেশি জরুরি। রেগুলার কার্যক্রম কলেজের ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে রেগুলার কার্যক্রম আসলে চালানো সম্ভব, কিন্তু বোর্ড পরীক্ষা ছাড়া আসলে সামনের দিকে আগানো সম্ভব না। এবং এইচএসসি পরীক্ষায় কখনো অটো পাস দেওয়াও সম্ভব না। এইচএসসি পরীক্ষা এমন একটা জিনিস যেখানে অটো পাস দেওয়া সম্ভব না। ভার্সিটিতে ভর্তি হবে কি দিয়ে, মেডিকেলে পরীক্ষা দিবে কি দিয়ে, বুয়েটে পরীক্ষা দিবে কি দিয়ে, অটো পাস হবে না আসলে। ঠিক আছে, তো বোর্ড পরীক্ষা হতে হবে। আর এখন তো চারদিকে সবই খোলা, চারদিকে সবই খোলা, হয়েই যাবে। বোর্ড পরীক্ষাটা মনে হচ্ছে হয়েই। রাস্তাঘাটে বের হলে মনে হয় সব সময় মানুষের মধ্যে কোনো আতঙ্ক নাই, ইস, তারা করোনার আতঙ্কের ইচ্ছা কথা মতো ঘুরে বেড়াচ্ছে। বাদই দাও রে ব্রো। মানে রাস্তাঘাটে মানুষজন এই হিউজ পরিমাণে ভিড় করছে, রাস্তাঘাটে মানুষজন এই হিউজ পরিমাণে ভিড় করছে। এবং মানে আমি আসলে মানুষজনের কথা কেন বলি, আমি নিজেও তো রাস্তাঘাটে বের হই, বা আমাকেও বের হতে হয়। তো বের হচ্ছি তো আসলে, বা আপনাদের আপনাদের বাবারাও নিশ্চয়ই বের হচ্ছে, ওনাদেরকেও তো কাজে যেতে হচ্ছে। বাবা বা বড় জি ভাই, স্যার। ফ্যামিলির যারা আর্নিং পার্সন আছেন ওদেরকেও তো বের হতে হচ্ছে। তো ওইগুলো আসলে মানে এটাই বোধহয় প্রকোপ কমে গেছে। শুনতেছি তো আবার নাকি শীতের মধ্যে নাকি আরো প্রকোপ বাড়বে। সেটা জানি না, মধু টধু কিনে রাখছি বাসায়, মধু আছে 1 লিটার, সকাল বিকাল মধু খাবো, কালিজিরা খাবো, এত কিছু চিন্তা করা যাবে না। চিন্তা করে লাভ আছে? অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, এই এখানে যা লিখছি সেটা বুঝো কিনা দেখো। বিবর্ধন বাইর করতে বলছে, তো বিবর্ধন সমান কি হবে? ডান পাশে খেয়াল করো, একটা কথা বলছি, বিবর্ধন সমান আমরা এরকম একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে বিবর্ধন সমান হচ্ছে চূড়ান্ত বিম্ব ডিভাইডেড বাই আদি বস্তু। মানে এখানে তো আসলে ইন্টারমিডিয়েট আরেকটা বস্তু তৈরি হয়েছিল। ইন্টারমিডিয়েট বস্তুটা কোনটা? সেটা হচ্ছে এই যে মাঝখানে পি প্রাইম কিউ প্রাইম, সেটা যাচ্ছি না। চূড়ান্ত বিম্ব কোনটা? চূড়ান্ত বিম্ব হচ্ছে পি ডবল প্রাইম কিউ ডবল প্রাইম, এটা হচ্ছে চূড়ান্ত বিম্ব। এবং আদি বস্তু কোনটা? আদি বস্তু হচ্ছে পি কিউ। ঠিক আছে, তাহলে চূড়ান্ত বিম্ব কি? চূড়ান্ত বিম্ব হচ্ছে পি ডবল প্রাইম কিউ ডবল প্রাইম, এবং আদি বস্তুটা কি হবে? আদি বস্তুটা হবে পি কিউ। তাহলে এই দুটাকে আমরা এখন পি ডবল প্রাইম কিউ ডবল প্রাইমের নিচে একটা পি প্রাইম কিউ প্রাইম নিয়ে আসছি, আর উপরে পি প্রাইম কিউ প্রাইম দিয়ে গুণ করে দিছি। তাহলে এই দুটো একটা একটার সাথে কাটাকাটি চলে যাবে, কাটাকাটি করলাম না। তো পি ডবল প্রাইম কিউ ডবল প্রাইম ডিভাইডেড বাই পি প্রাইম কিউ প্রাইম। খেয়াল করো, এটা কিন্তু আসলে অভিনেত্র। এই যে অভিনেত্রটা আছে, এই অভিনেত্রের বস্তু কোনটা? পি প্রাইম কিউ প্রাইম, এটা হচ্ছে অভিনেত্রের বস্তু। এবং পি ডবল প্রাইম কিউ ডবল প্রাইম এটা আসলে কি? এটা হচ্ছে আসলে অভিনেত্রের বিম্ব। তাহলে এম ই এটা হচ্ছে অভিনেত্রের বিবর্ধন, এবং এম ও এটা হচ্ছে কি? এটা হচ্ছে আসলে অভিলক্ষের বিবর্ধন। তাহলে এই দুটা বিবর্ধনকে তোমরা যদি সামহাও গুণ করে দিতে পারো, তাহলেই তোমরা কি পেয়ে যাবে? তাহলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে চূড়ান্ত বিবর্ধন।
তো এই ফর্মুলা দিয়ে চাইলেই তোমরা অঙ্ক করতে পারো, এই ফর্মুলা দিয়ে চাইলেই অঙ্কটি করে ফেলা সম্ভব, মানে যে অঙ্কগুলো তোমাদের সামনে আসবে সেগুলো করে ফেলা সম্ভব। আদারওয়াইজ আমরা হচ্ছে ছোট্ট একটু ক্যালকুলেশন করে মানে জিনিসটাকে আর একটু সুন্দর করার চেষ্টা করতে পারি। সেটা হচ্ছে ফার্স্টে আসি হচ্ছে আমরা সাদা কালি, ফার্স্টে আসি হচ্ছে আমরা অভিলক্ষের জন্য, ফার্স্টে আমরা আসি হচ্ছে অভিলক্ষের জন্য। অভিলক্ষের ঘটনাটা কি? অভিলক্ষের ঘটনা আমরা যদি বেসিক ফর্মুলা বসাই 1/v0 প্লাস 1/u0 ইজ ইকুয়ালস টু কি হবে? ইজ ইকুয়ালস টু হবে 1/f0। বা এখানে কি করছেন, ওই আপনি v0 দিয়ে গুণ করছেন, তাহলে v0 দিয়ে গুণ করলে 1 প্লাস v0/u0 সমান হচ্ছে v0 ডিভাইডেড বাই f0। একদম হুবহু আগেরটার মতোই ক্যালকুলেশন, বা মানে সরল অনুবীক্ষণ যন্ত্রের মতো ক্যালকুলেশন, সরল অনুবীক্ষণ যন্ত্রের মতো ক্যালকুলেশন। তাহলে মাইনাস v0/u0 সমান কি হবে? মাইনাস v0/u0 সমান হবে হচ্ছে 1 মাইনাস v0/f0। তো এই যে মাইনাস v0/u0 এটা সমান আমরা কি লিখতে পারবো? এটা সমান আমরা লিখতে পারবো এটা হচ্ছে m0। তাহলে m0 সমান কি লেখা যাবে? m0 সমান আমরা লিখতে পারবো হচ্ছে 1 মাইনাস v0/f0। কার জন্য এটা? এটা হচ্ছে অভিলক্ষের জন্য, এটা হচ্ছে অভিলক্ষের জন্য। তো সিমিলার এবার যদি আমরা অভিনেত্রের জন্যও এই হিসাবটা করি, আবার এই ক্যালকুলেশনটা করার কি দরকার আছে? নাকি আমি যদি সরাসরি তোমাকে লিখে দেই যে অভিনেত্রের জন্য এমই, অভিনেত্রের জন্য এমই সমান কি হবে? এমই সমান হবে হচ্ছে 1 মাইনাস VE/FE। তাহলে তুমি বুঝবে, আশা করি বুঝবে একই জিনিস, অলরেডি তুমি এই ক্যালকুলেশন 2-3 বার করে ফেলেছো। তাহলে এমই অভিনেত্রের জন্য ম্যাগনিফিকেশন কত পাইছো, এবং এমও অভিলক্ষের জন্য ম্যাগনিফিকেশন কত এইটাও পাইছো। তো এবার এই দুইটাকে ওখানে বসায় দাও, এই দুইটাকে ওখানে বসায় দিলেই তোমার ইকুয়েশন যেটা বাইর হওয়ার কথা, আচ্ছা তাইলে সেটা চলে আসবে। তাহলে আর কোনো কাহিনী নাই। তাহলে এমই ইন্টু m0 ওইটাকে চাইলে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস VE/FE ইন্টু 1 মাইনাস v0/f0। তাহলে এটা দ্বারা আমরা কি পাচ্ছি? এটা দ্বারা আমরা পাচ্ছি হচ্ছে অভিনেত্রের, সরি এটা দ্বারা আমরা পাচ্ছি হচ্ছে জটিল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন। এটা দ্বারা আমরা কি পাচ্ছি? এটা দ্বারা আমরা পাচ্ছি জটিল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন। তো এখানে ছোট্ট একটু কথা আছে, কি ছোট্ট একটু কথা? সেটা হচ্ছে আমরা কোন যন্ত্র ব্যবহার করছি? এখানে জটিল অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করছি, এবং জটিল অনুবীক্ষণ যন্ত্র যখন ব্যবহার করব, যে কোনো অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করব, বীক্ষণ যন্ত্র, বীক্ষণ এটা একটা বড় কথা। তুমি দেখো এই যে অনুবীক্ষণ শেষে একটা কথা আছে বীক্ষণ বা দূরবীক্ষণ, নভ দূরবীক্ষণ, সরল অনুবীক্ষণ, বীক্ষণ যন্ত্র। তো বীক্ষণ মানে হচ্ছে আসলে আলোক যন্ত্র বা দেখার জন্য যে যন্ত্রটা ব্যবহার করছি। তো এই যে বীক্ষণ যন্ত্রটা ব্যবহার করছো, এই বীক্ষণ যন্ত্রে বিম্বটা গঠিত হবে কোথায়? বিম্বটা অবশ্যই গঠিত হবে ডি দূরত্বে। এটা নিয়ে কি আমাদের ডাউট আছে? আমরা অলরেডি এই কথাটা বলেছি, আমরা যখন যে কোনো অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করতে চাই, আমরা চাই চূড়ান্ত প্রতিবিম্ব কোথায় গঠিত হোক? চূড়ান্ত প্রতিবিম্ব গঠিত হোক আমার চোখে। চূড়ান্ত প্রতিবিম্ব কোথায় গঠিত হোক? আমি চাই চূড়ান্ত প্রতিবিম্ব গঠিত হোক হচ্ছে আমার চোখে। এখন চূড়ান্ত প্রতিবিম্ব আমার চোখে গঠিত হবে, খুব ভালো কথা। তো এই যে চূড়ান্ত প্রতিবিম্বটা গঠিত হয়েছে, ছবি দেখো, এই যে চূড়ান্ত প্রতিবিম্ব পি প্রাইম কিউ প্রাইম, স্পটলাইট ফলো করি, এই হচ্ছে চূড়ান্ত প্রতিবিম্ব পি প্রাইম কিউ প্রাইম, তাই না? এই হচ্ছে চূড়ান্ত প্রতিবিম্ব। তো এই যে চূড়ান্ত প্রতিবিম্বটা আছে, এই চূড়ান্ত প্রতিবিম্বটা কি বাস্তব না অবাস্তব? অবশ্যই এই চূড়ান্ত প্রতিবিম্বটা কি হবে? এই চূড়ান্ত প্রতিবিম্বটা হবে হচ্ছে অবাস্তব। সো যদি অবাস্তব বিম্ব হয়, ভিই এর আগে আমরা দিব হচ্ছে একটা মাইনাস। তাহলে এই যে সূত্রটা আছে, এই সূত্রটাকে চাইলে তুমি এইভাবেও লিখতে পারো, সেটা হচ্ছে 1 মাইনাস v0/f0 into into 1 plus d divided by fe।
এটাই হচ্ছে জটিল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা। বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আবার এই যে আরেকটা জিনিস সবুজ কালিতে মার্ক করে দিচ্ছি, এখানে আমরা কি বসাইছি, 1 মাইনাস ভি নট বাই এফ নট। এই যে 1 মাইনাস ভি নট বাই এফ নট, এই 1 মাইনাস ভি নট বাই এফ নট কে মাইনাস ভি নট বাই ইউ নটও লেখা যাবে। ঠিক আছে, সবগুলাই কিন্তু একটা আরেকটাকে রিপ্রেজেন্ট করে দিচ্ছে। বা এইটাতে 1 মাইনাস ভিই বাই এফই, এইটাকে চাইলে মাইনাস ভিই ডিভাইডেড বাই ইউইও লেখা যাবে যদি দরকার পড়ে। বুঝছিস কিনা বল? জি স্যার। ওকে, ঠিক আছে। সো এই হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র এবং জটিল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা এবং জটিল অণুবীক্ষণ যন্ত্রের দৈর্ঘ্য। সরল অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে এরকম কোনো বিষয় নেই। এবং আমরা নেক্সট ক্লাস